যুক্তরাষ্ট্রের তলব পেয়ে বাংলাদেশের আর্মি চিফ জরুরি সফরে 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে আজ বেরিয়ে যাচ্ছেন। এই বিষয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে নানান জল্পনা চলছে। কেন যাচ্ছেন তিনি? কেউ বলছেন এই সফরের উদ্দেশ্য অস্ত্র কিনে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করা, কারো মতে আগামীতে বাংলাদেশের রাজনীতি কোন পথে চলবে সে বিষয়ে মার্কিনীদের আদেশ গ্রহণ করা। আবার এমন জল্পনাও চলছে যে পাকিস্তান ইরান যুদ্ধে জড়াতে চায় না বলে সৌদি আরবকে তারা জানিয়ে দিয়েছে যে তারা এই যুদ্ধে জড়াবে না। আর তার ফলে সেই জায়গায় বাংলাদেশি সেনাকে ইরানে গ্রাউন্ড অফেন্সিভ বা স্থল যুদ্ধের জন্য ব্যবহার করতে চায় আমেরিকা ইরানের বিরুদ্ধে। তাই ডেকে পাঠানো হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানকে। এই প্রতিবেদনে এই সমস্ত সম্ভাবনার বাস্তবতা খতিয়ে দেখব। আজ 29 মার্চ 2026। এই সময়ে দাঁড়িয়ে ভূ রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে এই সফরের নানাবিধ ব্যাখ্যা ও জল্পনা থাকা অস্বাভাবিক নয়, বরং সেই জল্পনা না থাকলেই সেটাই অস্বাভাবিক হতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামান আজ 29 মার্চ 2026 সকালে একটি 5 দিনের সরকারি সফরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। এর আগে 2024-এ শেখ হাসিনার পতনের পর তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করেছিলেন। এবার তার সফর সঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী সারানাজ কমলিকা জামান। এছাড়া সামরিক ডেলিগেশনেও আছেন 3 জন ব্রিগেডিয়ার জেনারেল। শুধু স্ত্রীকে নিয়ে সস্ত্রীক যাচ্ছেন তা নয়, 3 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরাফউদ্দিন খান, নাজমুল হাসান এবং মোহাম্মদ এহসানুল হক, এই 3 জনকে নিয়ে যাচ্ছেন এবং একজন ক্যাপ্টেন পদমর্যাদার এডিসিও রয়েছেন তাদের সঙ্গে। সেনা দপ্তর সূত্রে জানা গেছে, যারা বলছে এটা নাকি ব্যক্তিগত সফর, কারণ জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর বাংলাদেশি মুলুকের শেখ রহমানের আমন্ত্রণে এই সফর হচ্ছে। তবে এটা সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার। সিনেটর শেখ রহমান ভদ্রলোক একেবারে 3 ব্রিগেডিয়ার জেনারেল সহ আর্মি জেনারেলকে নিমন্ত্রণ পাঠাবেন, আর সেই নিমন্ত্রণ রক্ষা করতে সবাই ঊর্ধ্ববাহু হয়ে ছুটবেন, এটা পাগলেও বিশ্বাস করবে না। এখানে একটা জিনিস, এই বিষয় নিয়ে সফর নিয়ে সংবাদ আছে, কিন্তু চিঠির পূর্ণ পাঠ বা অফিসিয়াল কপি প্রকাশ্যে নেই। মার্কিন দূতাবাসের অফিসিয়াল নোটে পোটেনশিয়াল অ্যাকুইজিশন অফ ইউএস অরিজিন ইকুইপমেন্ট নিয়ে আলোচনা হওয়ার কথা স্পষ্টভাবে বলা আছে। ঢাকার মার্কিন দূতাবাস যে পোটেনশিয়াল অ্যাকুইজিশন অফ ইউএস অরিজিন অর্থাৎ আমেরিকায় তৈরি অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারে আলোচনা হবে। এছাড়া অফিসিয়াল নোটে আরও বলা আছে ইন্টার অপারেবিলিটি, মানে পারস্পরিক বোঝাপড়া, তাদের অপারেশন করা, তারপর অপারেবিলিটি, ক্যাপাবিলিটিস, শেয়ার্ড সিকিউরিটি ইন্টারেস্ট, এক্সারসাইজ, ডিজাস্টার রেসপন্স এবং সাপোর্ট, এই সব কথা আছে। ট্রাম্পকে খুশি করা ধরনের কোনো ভাষা সেখানে নেই, কিন্তু অর্থাৎ সফরের পুরো ব্যাপারটাই রহস্যের চাদরে ঢাকা। শুধু বাংলাদেশের সেনা সূত্রে যা জানা যাচ্ছে, আমেরিকার ডাক এসেছে বটে, তবে কে চিঠি দিল, কবে চিঠি দিল, চিঠিতে কি আছে সে সম্পর্কে সবার মুখে একেবারে কুলুপাঁটা। আর মাছ ঢাকতে শাক হিসেবে রাখা হয়েছে ওই এক বাংলাদেশি মূলের সেনেটরের চিঠি, শেখ রহমানের চিঠি। এবার আসি, তিনি জর্জিয়ার ওই অঙ্গরাজ্যের, তিনি হচ্ছেন সেনেটর। এবার আসি মার্কিন দূতাবাসের অফিসিয়াল নোটে যা বলা হয়েছে সেই বিষয়ে এবং বাজারে সফরের কারণ হিসেবে যেসব খবর ভেসে বেড়াচ্ছে সেই আলোচনায় এবার আসে। প্রথমে দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে অস্ত্র ক্রয়
ও প্রতিরক্ষা চুক্তির বিষয়টি। যুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় 2024-এর ষড়যন্ত্রমূলক অভ্যুত্থানের মূল চিত্রনাট্যকার ও পরিচালক ছিল এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ডিপ স্টেট। মোহাম্মদ ইউনূস আমেরিকার প্রোডাক্ট। ইউনূসের 1.5 বছরে বাংলাদেশ কার্যত আমেরিকার উপনিবেশ হয়ে উঠেছিল। তারপর বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় এলো। এটা আমেরিকার অভিপ্রেত ছিল না। তারা চেয়েছিল আরও বশংবদ হবে জামাতকে। এই খবর দিয়েছে আমরা নেই, এটা দিয়েছে স্বয়ং ওয়াশিংটন পোস্ট। মৌলবাদী ও জঙ্গিদের নিয়ে আমেরিকার খেলা করা এবং ঘর করার একটা পুরনো ইতিহাস আছে। এই যে ওসামা বিন লাদেন, তার তাকেও কিন্তু প্রতিপালন করেছিল আমেরিকা। তারেক রহমান নির্বিঘ্নে দেশে ফিরেছেন ও বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় বসেছেন। এর পেছনে আছে শোনা যায় ভারতের ইঞ্জিনিয়ারিং ফলে এটা হয়েছে। কথাটা কে স্বীকার করেছেন? এটা বাইরের, এটা বাংলাদেশের সবাই জানে। আর এটা স্বীকার করেছেন স্বয়ং তুলসী গ্যাবার্ড, আমেরিকার গোয়েন্দা বিভাগের যিনি সর্বাধিনায়িকা। এই পরিস্থিতিতে আমেরিকা ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তারেক সরকারের সঙ্গে সম্পর্কের রসায়নটা ঠিক করে নিতে, অর্থাৎ সেনাপ্রধানকে ডেকে। যে কোনো নতুন সরকার যখন ক্ষমতায় আসে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী কোনো নেতার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হলে তাদের অর্থনৈতিক ও সামরিক সুবিধা দিতে হবে এবং সেই সব লেনদেন একটি বড় প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করে। কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে চাইছে বাংলাদেশ, সেটা গবেষণার বিষয়। কারণ তার 3.5 দিকেই হচ্ছে ভারত, একটুখানি অংশে রয়েছে বঙ্গোপসাগর, আর সামান্য কিছুটা অংশ রয়েছে মায়ানমার। তো ভারতের সঙ্গে তাহলে টক্কর দেবে। এখন ভারতের সঙ্গে পাঞ্জা লড়তে গেলে যে প্রস্তুতির দরকার, যে সামরিক সরঞ্জামের দরকার, সেটা করবার সামর্থ্য এবং অবস্থানগত সুবিধা বাংলাদেশের আদৌ আছে কিনা সেটা ভেবে তবে বাংলাদেশের এগোনো উচিত ছিল। বঙ্গবন্ধু এটা বলেছিলেন বলেই তিনি বলেছিলেন আমাদের এত সেনাবাহিনী রাখার কি দরকার, সেনাবাহিনীর চারদিকেই তো আমাদের ভারত, সুতরাং ভারতই তো আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। তাহলে সেনাবাহিনীর উপর ওই জন্য তিনি জোর দেননি। তবে সেটা অন্য প্রসঙ্গ, কথায় কথায় চলে এলো, আপাতত সে প্রসঙ্গটা রেখে দিই। বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘকাল ধরেই তাদের সামরিক সরঞ্জাম আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 নামে একটা মডেল অনুসরণ করছে। এই সফরের মাধ্যমে মার্কিন অত্যাধুনিক প্রযুক্তি বা হেলিকপ্টার ক্রয়ের আলোচনা গতি পেতে পারে, যা দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে এটা তো কেবল খুশি করা নয়, বরং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে চীনের উপর নির্ভরতা কমিয়ে পশ্চিমা সরঞ্জাম, বিশেষ করে আমেরিকান সরঞ্জামের দিকে ঝুঁকে পড়ার একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। আর চীনের সঙ্গে লেনদেন যে করা যাবে না, সে চুক্তি ইউনূসের আমলে তো, গোপন চুক্তি ইউনূসের আমলে তো হয়েই গেছে। চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোরের ব্যাপারে তার ঘোর বিরোধিতার কথা ইতিপূর্বে সেনাপ্রধান বারবার বলেছেন। এখন জানা যাচ্ছে বিএনপি, জামাত সবাই এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে নির্বাচনের আগেই, সেই ডিসেম্বর জানুয়ারিতে যখন শুরু হচ্ছে আলোচনা। একমাত্র প্রকাশ্য বিরোধিতা ছিল সেনাপ্রধানের। এবার সেই বিরোধিতা একেবারেই চলে যাবে বলে আমেরিকা ডেকেছে। সবাই এখন বাংলাদেশের ক্ষমতার যতগুলো শীর্ষ কেন্দ্র আছে তারা সবই এখন এক গোয়ালের গরু হবে, সরকার, বিরোধী, সেনা সবাই। এবার আসি বাংলাদেশের আগামীর রাজনীতির গতিপথ নিয়ে মার্কিনিরা কি আদেশ দেবে জেনারেল জামানকে, সেই আলোচনায়। বাংলাদেশের রাজনীতিতে গত 20 মাসের নাটকীয় পরিবর্তনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ব্যাপক জল্পনা রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তারপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় এই জেনারেল ওয়াকারুজ্জামান একটি গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশকেও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চাইছে এখন। ফলত মার্কিন নীতি নির্ধারকদের সাথে সেনা প্রধানের বৈঠকগুলোতে গণতন্ত্রের সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক। এবং যেহেতু বাংলাদেশের রাজনীতিতে নির্বাচিত সরকারের চেয়ে সেনাবাহিনীর কথা চলে বেশি, তাই তারেক রহমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেনাপ্রধানের সঙ্গে কথা বলা। তাই তারেকের ডাক পড়েনি এখনো আমেরিকায়, তবে ডাক পড়েছে তারেকের সেনাবাহিনীর জেনারেলের। এখন এটাকে আমেরিকার আদেশ বলবেন না উপদেশ বলবেন, সে বিচার আপনার। এবার আসি ইরান যুদ্ধ এবং বাংলাদেশি সৈন্য ব্যবহারের যে জল্পনা চলছে সেই বিষয়ে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে বাংলাদেশি সৈন্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে জল্পনা শুধু যে সোশ্যাল মিডিয়াতে তা নয়, মেন স্ট্রিম মিডিয়াতেও শুরু হয়েছে। এই সম্ভাবনা জেগেছে সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের সামরিক চুক্তি সম্পাদিত হওয়ার পর। ইউক্রেন প্রায় 250 ড্রোন বিশেষজ্ঞ ইরানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৌদিতে পাঠিয়েছেন এবং আরও 250 বিশেষজ্ঞ আসছেন। বর্তমানে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে উত্তেজনা চরমে এবং গণমাধ্যমে 2026 ইরান যুদ্ধ নিয়ে নানা সংবাদ আসছে। আমেরিকা ইরানে বোমা ফেলতে তৈরি, কিন্তু সৈন্য পাঠাতে রাজি নয়, কারণ সৈন্য পাঠালে আবার সৈন্যরা কফিনে উঠে দেশে ফেরত আসতে পারে। আফগানিস্তানে যেমন এসেছে, ভিয়েতনামে যেমন এসেছে, এবং সেটা হলে আবার ট্রাম্পের রাজপাট চলে যাবে। তাই সৈন্য পাঠ ফেলতে তিনি রাজি নন, বোমা ফেলতে তৈরি। অথচ গ্রাউন্ড অফেন্সিভ বা স্থল যুদ্ধ না নামলে ইরানকে সামলানো যাচ্ছে না। স্থল যুদ্ধ করতে গেলে পদাতিক বাহিনী দরকার। পাকিস্তানকে দিয়ে সৌদির বকলমে আমেরিকা সেই কাজটা করতে চেয়েছিল, পাকিস্তান রাজি হয়নি। কেন? পাকিস্তান ঐতিহ্যগতভাবে ইরান ও সৌদি আরবের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এর আগে জর্ডানে সেই 70-এর দশকে জর্ডানের সেনা পাঠিয়েছিল ফিলিস্তিনিদের মারার জন্যে, সেটা ঠিক, কিন্তু এখন তারা সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো স্থল অভিযানে অংশ নিতে আগ্রহী নয়। এটি পাকিস্তানের সংসদে গৃহীত সিদ্ধান্ত। সংসদ বলে দিয়েছে নিরপেক্ষ অবস্থান রাখতে, আজকে নয়, আগেই বলে দিয়েছে। তাই পাকিস্তানকে না পাওয়াতে নজর পড়েছে এখন বাংলাদেশের ওপরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে সৌদি আরবের অনুরোধে বা আমেরিকার পরিকল্পনায় বাংলাদেশ ইতিমধ্যেই 10,000 সেনা পাঠিয়ে দিয়েছে। 10,000 সেনা পাঠিয়ে দিয়েছে। এই সেনাগুলো ইউনাইটেড নেশনসের তত্ত্বাবধানে তাদের ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে পাঠানো হয়েছে ইরানের সাথে লড়াইয়ের জন্য, ইরানের বিরুদ্ধে। আমেরিকার পরিকল্পনায় বাংলাদেশি সৈন্যদের ইরানের বিরুদ্ধে আরও লড়াইয়ের জন্য পাঠানো হতে পারে। এই দাবির পেছনে এখনো পর্যন্ত কোনো দাপ্তরিক প্রমাণ নেই। কারণ প্রমাণ ঘোষণা করে কোনো দেশই সব সিদ্ধান্ত নেয় না, আর আমেরিকা তো নেয়ই না। সুতরাং এই কথাকে গুজব বলাটা ভুল, বরং বিশ্লেষণ করে দেখুন এটা সত্যি হতে পারে কি না। বাস্তব চিত্র হলো বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তি রক্ষাকারী সৈন্য প্রেরক দেশ। বাংলাদেশের সংবিধান এবং সামরিক নীতি যা বলে, কেবল জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া অন্য কোনো দেশের অধীনে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার নজির নেই। তবে নজির না থাকা মানে নতুন নজির যে হবে না, কে বলবে সে কথা? ট্রাম্প সাহেব তো নজির তৈরির মাস্টার, গুরুদেব। বাংলাদেশ থেকে 10,000 সৈন্য ইরানে পাঠানো হচ্ছে, এই শীর্ষক খবরগুলো বেশ কিছু মেন স্ট্রিম খবর মিডিয়াতেও এসেছে। এই খবরগুলো শুধু সামাজিক মাধ্যমে আসেনি। সুতরাং এটা জল্পনা এমন রায় দেওয়ার আগে ভালো করে ভাববেন। পরিশেষে বলি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই সফরটি কেবল সামরিক নয়, বরং এটি একটি ভূ রাজনৈতিক সংকেত। বাংলাদেশের নতুন সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের
সম্পর্কের ভিত মজবুত করা, বাংলাদেশকে আরও আমেরিকার উপনিবেশ তৈরি করা এবং ইরান যুদ্ধের ফলে উদ্ভূত বৈশ্বিক জ্বালানি ও নিরাপত্তা সংকট নিরসনে বাংলাদেশের সৈন্য শক্তি ব্যবহার নিয়ে আলোচনার উদ্দেশ্যই যদি জেনারেল সাহেবের সদলে মার্কিন সফরের মূল উদ্দেশ্য হয়, কেউ অবাক হবেন না। অর্থাৎ তিনি গেছেন সদলে 3 জন ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়ে, একজন এডিসি নিয়ে, এটা আমেরিকার সাথে এইসব কথা বলবার জন্যে। যদিও অস্ত্র কেনা বা রাজনৈতিক সংলাপে অংশগ্রহণ করা সাধারণ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হলেও ইরান যুদ্ধে বাংলাদেশি সৈন্য মোতায়েন করার মতো বড় ধরনের কোনো সিদ্ধান্ত জাতীয় সংসদের অনুমোদন ছাড়া নেওয়া সম্ভব নয়। তবে মনে রাখতে হবে, রাষ্ট্রটির নাম বাংলাদেশ। এখানে সামরিক অভ্যুত্থান, নির্বাচিত সরকারের জোর করে অপসারণ করা বিদেশি শক্তির মদতে, আর সেনাবাহিনীর সেই ষড়যন্ত্রে তাতে লিপ্ত থাকা, এটা তো সেনাবাহিনীর পক্ষে বাঁয়া হাত কা খেল। সুতরাং যদি শীঘ্রই দেখেন যে ইরানের বিরুদ্ধে লড়তে নামছে বাংলাদেশের সেনা, অবাক হবেন না। ধন্যবাদ।